যে অতি চালাকি এবং অপার ধাপ্পাবাজি দিয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী গত 14টা বছর চালিয়েছেন, তাতে সমস্ত স্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ অবাক হয়ে ভেবেছে যে এরপরও এই মানুষটা টিকে আছে কি করে, এরপরও এই মানুষটাকে মানুষ ভোট দেয় কি করে। এবং তার সঙ্গে সঙ্গে এটা নিয়েও চিন্তিত হয়েছে যে এইভাবে চালাকির দ্বারাই কি সারা জীবন চলে যাবে। কিন্তু ওই কথাতেই বলে না, যত করবি চালাকি তত বুঝবি জ্বালাকি। এবং চালাকির দ্বারা সারা জীবন সবাইকে বোকা বানিয়ে রাখা যায় না। আর তাই একই দিনে সাতটি খারাপ খবর যখন এলো, তখন এটা স্পষ্ট হয়ে যাচ্ছে এবার কি তাহলে মাননীয়ার খারাপ সময়ের চক্রটা শুরু হয়ে গেল। এবং এই 7টা খারাপ খবরের মধ্যে শেষ দুটো খবর কেন্দ্র থেকে এলো এবং সেই দুটো তো মারাত্মক। কোন কোন 7টা খারাপ খবর এসছে এক এক করে আপনাদের সামনে নিয়ে আসি। প্রথমেই যেটা হয়েছে, কৈফিয়ত দিতে হাইকোর্টে তলব স্বরাষ্ট্র সচিব নন্দিনীকে চরম ক্ষুব্ধ বিচারপতি। কি ঘটনা জানা যাচ্ছে? জানা যাচ্ছে যেটা বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে এই ঘটনা ঘটেছে। কি ঘটেছে আপনারা জানেন, এই নন্দিনী চক্রবর্তীকে নিয়ে একাধিক কন্ট্রোভার্সি আছে। তাকে রাজভবনে রাখা হয়েছিল, সেখানে রাজভবন থেকে তাকে সরিয়ে দেওয়া হয়, তারপর বাবুল সুপ্রিয়র সঙ্গে তিনি পরিবহন বলছি ওটা কি পর্যটন দপ্তরে ছিলেন, সেখান থেকে তাকে স্বরাষ্ট্র সচিব করা হয়। খুব মমতা বন্দ্যোপাধ্যায় পেয়ারের লোক তিনি, কিন্তু উম, তার মতো আমলারা আছে বলেই এই বাংলার কপালে শনি নাচছে, এই কথা উঠেছে। যাই হোক, যে বিষয়ে আদালত ডেকে পাঠিয়েছে সেটা হচ্ছে, আপনারা জানেন যে ক্ষমতায় আসার পরপরই চিটফাট কাণ্ড, ওই সুদীপ্ত সেনরা যখন ধরা পড়লেন তখন সেই সমস্ত কিছু ধামাচাপা দিতে এবং তৃণমূলের সঙ্গে কোনো যোগ নেই এটা প্রমাণ করতে মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন তিনি টাকা ফেরত দেবেন। এবং এই টাকাটা কোথা থেকে তুলবেন না, সিগারেটের উপর অতিরিক্ত ট্যাক্স বসিয়ে তিনি তুলবেন। এবং সেই সময় মুখ্যমন্ত্রী হয়ে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী বলছেন আপনারা বেশি বেশি করে সিগারেট খাবেন, ওখান থেকেই টাকা উঠে চলে আসবে। তো যাই হোক, সেই যে কমিটি তৈরি হয়েছিল, সেই কমিটি, টাকা ফেরত দেওয়ার কমিটি, তারাই হাইকোর্টে চলে গেছে এবং রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে কি বলছে, চিটফান্ড কাণ্ডে প্রতারিতদের টাকা ফেরানোর কমিটি, সেখানে কোনো রকম সাহায্য করছে না রাজ্য। দিনের পর দিন রাজ্যের কাছে ওই কমিটি চালানোর জন্য পরিকাঠামো, শূন্যপদ পূরণ সহ বিভিন্ন আবেদন করা হলেও তা কার্যকর করেনি রাজ্য। রাজ্য কেন এভাবে অসহযোগিতা করছে, এর কারণটাই জানতে চাই ডিভিশন বেঞ্চ, কলকাতা হাইকোর্ট। এবং মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি নির্দেশ দিয়েছেন আগামী বৃহস্পতিবার, আজকে বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবার রাজ্যের স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তীকে আদালতে উপস্থিত হতে হবে এবং তিনি সরকারের অসহযোগিতার কারণ ব্যাখ্যা করবেন আদালতে। অর্থাৎ যে কথাটা বারবারই বলছিলাম যে হাইকোর্ট বলুন, সুপ্রিম কোর্ট বলুন, তারাও কিন্তু নবান্নের ধাপ্পাবাজিটা বুঝে গেছে এবং তারা এবার কিন্তু খড়গহস্ত হচ্ছেন। সব থেকে বড় কথা, যেসব আমলারা ভাবছিলেন চটিচাটা হয়ে কাটিয়ে দেবেন, কেননা নিজেরা ফেসিলিটি পেয়ে যান, তার জন্য রাজ্যের মানুষ যতই কষ্ট করুক না কেন এইসব অন্যায় দুর্নীতি তারা দিনের পর দিন প্রশ্রয় দিয়ে যাবেন, কেননা 14 তলার হাত তাদের মাথার উপর আছে, সুতরাং তারা অতিরিক্ত পান। তাদের দিন এবার শেষ হয়ে আসছে, আদালতই তাদেরকে বুঝিয়ে দেবে তাদের আসল জায়গাটা। আর তাই যেসব চটিচাটা অফিসাররা এখনো ভাবছেন মন দিয়ে চটিটা চাটবেন, আগামী দিনটা তাদের জন্য যে ভয়ঙ্কর হতে যাচ্ছে এবং সেটা আদালতের নির্দেশে হবে, সেই ছবিটা কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। এত মুখ্যমন্ত্রীর পছন্দের লোক, তাকেও আদালত ডেকে পাঠাচ্ছে এবং সেখানে যদি স্যাটিসফ্যাক্টরি জবাব না হয় তাহলে তো প্রশ্ন উঠবেই। আর স্যাটিসফ্যাক্টরি জবাব দেওয়ার মতো জায়গা রয়েছে, তাহলে তো টাকাটাই ফেরত দিয়ে দিত, এই সমস্ত কিছু করতো। আসলে সবটাই যে লোক দেখানো, ভুয়ো। এবং ওই যে সিগারেটে অতিরিক্ত কর বসিয়ে টাকা তোলা, সেখানেও যে গুপিবাজি হয়েছে কিনা সেই নিয়ে না এবার তদন্তের নির্দেশ হয়ে যায়। ফলে যারা ওই ভাবছেন মাননীয়ার ঘনিষ্ঠ বৃত্তে থাকবো আর চটিবৃত্তি করে যাব, তাদের জন্য কিন্তু আগামী দিনগুলো খুব ভয়ঙ্কর হতে চলেছে এবং সেটা আদালতের নির্দেশেই হবে। এর আগেই একটা প্রতিবেদনে বলেছিলাম, এদিকে যখন স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তীকে ডেকে পাঠাচ্ছে কলকাতা হাইকোর্ট, তখন মুখ্য সচিব যিনি, তাকে কিন্তু সুপ্রিম কোর্ট ডেকে পাঠাচ্ছে। কেননা ওই একটা হুঁশিয়ারি সংস্থার জমি আছে, যেটা 2011 সালে তারা টাকা মিটিয়ে দিয়েছে, এখনো মমতা সরকার সেই জমিটা দেয়নি, তাদেরকে হস্তান্তর করেনি। সেখানেও গুপিবাজি কেস আছে এবং পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে আগামী 2রা মার্চের মধ্যে সেটা হস্তান্তর করতে হবে। যদি না হয় মুখ্য সচিবকে সুপ্রিম কোর্টে যেতে হবে। অর্থাৎ যতই মাননীয় আর ঘনিষ্ঠ বৃত্তে থাকুক না কেন বাবা, অন্যায় করলে কোনো ছাড় নেই। আর এবার সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট সকলে সকলে বুঝছে যে এই নবান্ন প্রশাসন ঠিক কতখানি ঘুঘুর বাসা এবং নিজের পছন্দের লোকগুলোকে দিয়ে কি ধরনের অন্যায় দুর্নীতিমূলক কাজ করানো হচ্ছে। আর এবার তার ফয়সালাটা হবে এবং যারা, যেসব অফিসাররা এগুলো করছেন, অন্যায়কে এতদিন প্রশ্রয় দিচ্ছে নিজেদের পাওনা গন্ডার জন্য,
এর কপালে যে কি দুঃখ রয়েছে, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের এই অ্যাটিটিউডই সেগুলো কিন্তু প্রমাণ করে দিচ্ছে। শুধুমাত্র তাই নয়, কলকাতা হাইকোর্টের যিনি প্রধান বিচারপতি রয়েছেন, সেই মাননীয় টি.এস. শিবজ্ঞানম স্যার, তিনিও প্রচন্ড রকম ক্ষুব্ধ এবং সোজা কথায় আবারও মাননীয়ার এক পছন্দের লোককে সোজাসুজি হুমকি দিলেন যে আপনারা যেটা করছেন না, এবার জেলে পুরে দেবো। ঠিক এতখানি ক্ষুব্ধ বিচার ব্যবস্থা এই নবান্ন প্রশাসনের উপরে। ফলে আগামী দিনে যদি কোনো মামলা যায় এবং আহ, যার বিরুদ্ধে প্রশাসন প্রশাসন যার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার চেষ্টা করুক না কেন, সেখানে প্রশাসন ব্যাকফুটে থাকবে। কেননা এদের এই গাজরি ব্যাপারে প্রত্যেকটা বিচারপতি, মাননীয় বিচারপতিরা বুঝতে পারছেন যে নবান্নে ঠিক কি খেলা চলে, কি অন্যায় চলে, কি দুর্নীতি, কি দুর্বিনীত ব্যাপার চলে। সুতরাং তাদের তাদের কেস জেতা কিন্তু আগামী দিনে রীতিমতো টাফ হয়ে যাবে। দেখ, এটা কি ঘটনা ঘটেছে? এই ঘটনা ঘটেছে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের নিয়োগ নিয়ে। আদালত পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছিল যে 22 জনকে চাকরি দিতে হবে, কিন্তু মমতা প্রশাসনের লোক কেন মানবে আদালতের কথা? তাদের কাছে তো শেষ কথা মমতা ব্যানার্জি। তিনি যেটাই বলবেন, তিনি আদালত, তিনি আইন, তিনি সমস্ত কিছু, তিনি সংবিধান। সুতরাং এই 22 জনকে আদালতের নির্দেশ দেওয়ার পরও চাকরি দেওয়া হয়নি। এবং সেখানে আজকে মাননীয় প্রধান বিচারপতি পরিষ্কারভাবে বলে দিয়েছে, আপনাদের আচরণ ঠিক নয়, এবার জেলে পাঠাবো আপনাদের। অর্থাৎ যে জিনিসটা বাংলার মানুষ দেখতে চাইছে, যে এদেরকে ওই কড়া ভর্ৎসনা করলে কিচ্ছু এসে যায় না, ওই পুলিশ চটিচাটা গায়ে উর্দি আছে বলে যা খুশি তাই করে যায়। আর কারণ এরা জানে যে আদালতে যাব, একটু ভর্ৎসনা করবে, দু চারটে কড়া কথা শোনাবে, ব্যাস ওদের গায়ের চামড়া মানে গন্ডারকেও লজ্জা দেবে, ওতে কিছু এসে যায় না। কিন্তু এই যে যদি জেলে পাঠায় আদালত, যদি এরকম কড়া ব্যবস্থা নেয়, দেখবো তো এই পুলিশ, এই প্রশাসন, এই বড় বড় অফিসার, তারা কত বড় হনু হয়ে গেছে যে এই ধরনের আইন না মেনে অন্যায় কাজ করে। তো পরিষ্কারভাবে সেই কথাটা বলে দিয়েছেন। এবং সংস্থার এমডি, মানে ওই নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের যিনি এমডি রয়েছেন, তাকে স্পষ্ট করে নির্দেশ দিয়েছেন যে এই 22 জনের চাকরি যদি না দেওয়া হয় তাহলে সশরীরে আদালতে আপনাকে হাজিরা দিতে হবে। এবং সেখানে অনেক রকম যুক্তি তর্ক সাজানোর চেষ্টা করে, যেটা এরা গপ্প করতে ওস্তাদ আর কি। নবান্ন প্রশাসন, মমতা প্রশাসন আসলে তো মানুষের ভালো চায় না, ভালো করতে পারে না। তারা শুধু গল্প করে যায় এবং এই আইনজীবীদের পিছনে কোটি কোটি টাকা খরচ করে, আর সেখানে গিয়ে শুধু আইনের থাপ্পড় খেতে হয়। তো বিভিন্ন গল্প দিয়েছে। তখন প্রধান বিচারপতি মাননীয় টি.এস. শিবজ্ঞানম স্যার এতটাই ক্ষুব্ধ হয়েছেন, পরিষ্কারভাবে বলছেন যে আসলে এগুলো নির্দেশ এড়ানোর অজুহাত। এমডি নির্দেশ পালন করতে চাইছেন না, এটা স্পষ্ট। অর্থাৎ কোনো উপায় নেই, এই 22 জনকে চাকরি দিতে হবে। এখন মুশকিলটা হচ্ছে, এই 22 জনকে চাকরি দেবে কি করে? চাকরি দেওয়ার মধ্যে দিলে টাকা দেওয়ার মতো ক্ষমতা এই সরকারের আছে? সব তো খেলা মেলা উৎসব আর ভোট কিনতে চলে গেছে। আর না হলে দেখুন, ওই 22 জনের জায়গায় ইতিমধ্যেই দুর্নীতি করে হয়তো আরো 22 জনকে চাকরি দিয়ে দিয়েছে। সুতরাং তাদের কাছ থেকে আবার টাকা তোলার ব্যাপার আছে, অনেক কিছু ঘাবলা আছে, কি আছে সেটা সামনের দিনেই প্রকাশিত হবে। কিন্তু প্রশাসনের প্রত্যেকটা স্তরে যে কি পরিমাণ অন্যায়, কি পরিমাণ দুর্নীতি চলছে, এবং তাদের কাজকর্মে যে কিভাবে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সকলে বিরক্ত, এবং এদের এবার একটা কড়া ব্যবস্থা করা দরকার, সেটা অনুধাবন করছেন, সেই ছবিটা কিন্তু যত দিন যাচ্ছে মমতা প্রশাসনের বিরুদ্ধে স্পষ্ট হয়ে যাচ্ছে। শুধুমাত্র এখানেই নয়, আরো মজার ঘটনা দেখুন। 4 নম্বর স্টোরি, বললাম না সাতখানা খারাপ খবর আছে। জাস্টিস অমৃতা সিনহা, তাকে তো ব্যক্তিগতভাবে এই মমতা প্রশাসন, পুলিশ, সিআইডি দিয়ে কি পরিমাণ লুচ্চামি করেছে সে তো গোটা বাংলা, গোটা ভারতবর্ষ জানে। তো যাই হোক, সেখানেও আজকে মাননীয় জাস্টিস সিনহা বলছেন যে কর্পোরেশনের একজন উচ্চপদস্থ কর্তাকেও পুলিশ এভাবে হেনস্থা করে। পুলিশ তো এই রাজ্যের বিরোধীদের কণ্ঠস্বর রোধ করার জন্য বসে আছে। বিরোধীরা অভিযোগ করে, শুভেন্দু বাবুরা অভিযোগ করেন যে এই পুলিশের কাজ হচ্ছে তোলাবাজি করা, আর যারা যারা বিরোধী করছে, এই সরকারের ভুল ত্রুটিগুলো তুলে ধরছে, তাদেরকে ফলস কেস দিয়ে ফাঁসানো। এমনকি আমাদের মতো ইউটিউবারকেও পুলিশ ছাড়ে না। 14 তলা থেকে নির্দেশ এলো, এমনি লাজ লাগতে নাতে সব চলে এলো, এসে যতখানি ডিস্টার্ব করা যায়, যতখানি ঝামেলা করা যায়, তারপর আদালতে গেলে আইলে ঠাস 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 করে থাপ্পড় পড়ে। তো এইসব সাধারণ মানুষ বিরোধীদের কথা ছেড়ে দিন, একজন উচ্চ পদস্থ কর্তাকেও পুলিশ হেনস্থা করছে। সেই নিয়ে আজকে বিস্তারিত শুনানি করেছেন এবং সেই নিয়ে রীতিমতো ঝাড় দিয়েছেন। এমনকি বর্ধমানে যিনি এসপি রয়েছেন এবং স্থানীয় যে থানা, মেমারি থানা রয়েছে, তাদের বিরুদ্ধেও একাধিক কড়া নির্দেশ তিনি দিয়েছেন। ফলে সব মিলিয়ে আদালতের সামনে এদের এদের চরিত্রগুলো, এদের চিত্রগুলো কিভাবে প্রস্ফুটিত হচ্ছে দেখুন। আবার আরো একটা মজার জায়গা, মানে এই মমতা প্রশাসন যে কতখানি ঘুণ ধরা দুর্নীতিবাজ, তার আর একটা জলজান্ত প্রমাণ। আপনাদের নিশ্চয়ই মনে আছে, জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন বিচারপতি ছিলেন,
তখন তার আমলেই প্রথম এই মমতা প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে যে এরকম কড়া পদক্ষেপ আদালত নিতে পারে, এই আস্থাটা মানুষ পেয়েছিল। তো সেই জায়গায় কড়া পদক্ষেপ নিতে নিতে তিনি তখন ওই বামেদের থেকে আসা তৃণমূল নেতা হয়ে গেছে তখন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে, তাকে চাকরি থেকে বরখাস্ত করেন, সেখানে দুর্নীতি করে চাকরি হয়েছিল বলে। এমনকি যে বেতন পেয়েছিলেন সেই বেতনটা অব্দি ফেরানোর ব্যবস্থা করেন। তো এখন এই অঙ্কিতা অধিকারী, মানে ওই বলে না কার মায়ের একটা বেশ বড় গলা, তো সেই জায়গাটাই হয়ে গেছে। কাদের বেশ দোকান কাটা থাকে সেই জায়গা হয়ে গেছে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের বিরুদ্ধে। এবং যে 26,000 চাকরি বাতিল হয়ে গেছে, যেখানে মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদি যে ডিসিশন দিয়েছিলেন, যে রায় দিয়েছিলেন, যেটার এগেনস্টে সুপ্রিম কোর্টেও শুনানি হয়ে গেছে মাননীয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে, সেই সেই মামলাটাকে, কলকাতা হাইকোর্টের মামলাটাকে চ্যালেঞ্জ করে এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়টাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। মানে কোথাও একটা ওই ছুতো খোঁজার ব্যাপার, মানে তিনি গিয়েছিলেন না এই তার দিদিমণি পাঠিয়েছিলেন, তারাই জানেন যে কিছু করে একটা যদি এটাকে রদ করা যায়, যে আমার সঙ্গে অন্যায় হয়েছে এবং সেটাকে তারিখের পর তারিখ ফেলে রাখা, তাহলে যদি এটাকে তারিখের পর তারিখ ফেলে রাখা যায়, ওই 26,000 চাকরি বাতিল মামলার রায় তো আসছে, তখন ওখানে গিয়ে বলা হবে যে না না রায় দেবেন না, এই মামলার আর একটা পার্ট করা হয়েছে, সেটা পেন্ডিং আছে, সেটা হিয়ারিং হয়নি। এই ধ্যাসটামাগুলোই তো নবান্ন করে। মানুষের ভালো চাইলে এগুলো কোনোদিন করতো না, আগে সলভ করতো, কিন্তু চোর দুর্নীতিগ্রস্ততে ভরা এক প্রশাসন, একটা সরকার চললে যে কি হয় তার ছবি বাংলার সামনে স্পষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, সেখানে গিয়েছিলেন, কিন্তু সুপ্রিম কোর্ট তার তো আর্জি খারিজ করেই দিয়েছেই, কিন্তু তার সঙ্গে যেটা বলেছে যে তোমার নিয়োগটাই তো বাবা সন্দেহজনক। অর্থাৎ একটা বার্তা স্পষ্ট হয়ে গেল, এই যে দুর্নীতিতে যাদের চাকরি গেছে, তারা যদি সুপ্রিম কোর্টে যায় এবং এই সব পিসির বাড়ির আবদার করতে চায়, সেইগুলো কোনোটাই কিছু পাত্তা পাবে না। এই খবরগুলো আসছে, এই দুঃখবরগুলো আসছে, দুঃসংবাদগুলো আসছে, কিন্তু তার সঙ্গে যেটা মারাত্মক হয়ে আজকে এলো, সেটা হচ্ছে যে রাজ্যসভায় কিন্তু ওয়াকফ সংশোধনী বিল, যেটা জেপিসিতে গিয়েছিল, সেটা কিন্তু সাবমিট হয়ে গেল। সেখানে প্রবল বিরোধিতা হয়, হই হট্টগোল হয়, অধিবেশন মুলতুবি হয়ে যায়, কিন্তু যেটা কথার কথা হলো সেটা হচ্ছে রাজ্যসভায় বিলটা কিন্তু গৃহীত হয়ে গেছে। এবার আপনারা বলবেন যে রাজ্যসভায় ওয়াকফ বিল পাশ হলো, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য চরম দুঃসংবাদ কেন? কেন চরম দুঃসংবাদটা শুনুন। দেখুন, রাজ্যসভায় যখন বিলটাকে নিয়ে আসা হয়েছে, তার মানে রাজ্যসভায় বলুন লোকসভায় বলুন, এটাকে পাশ করানোর জন্য যা যা দরকার সেটা কিন্তু অমিত শাহ রেডি করে ফেলেছেন। 2/3 মেজরিটি, হোয়াট এভার, যা যা দরকার। এই বিল যখন এসেছে, এই বিলটা ওখানে গিয়ে পাশ করবে না, এরকম সিচুয়েশন যদি ভুল করেও হয়, তাহলে এই বিলটা আনা হতো না। আনা যখন হয়েছে, সেটাকে পাশ করানোই হবে। এইবার এই বিলটা এসে যদি পাশ করে, তাহলে তাহলে ভোট ব্যাংকের পলিটিক্সটা কিন্তু পুরোপুরি পাল্টে যাবে। কেন? কেননা এই বিলটাকে আটকাবার চেষ্টা করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাটক আমরা সকলেই দেখলাম। তার একটাই কারণ ছিল সংখ্যালঘুদের বার্তা দেওয়া, যেটা তাদের ডিভিডেন্ড ভোট ব্যাংক, 30% ভোট ব্যাংক, যে বাবা দেখো তোমাদেরকে বাঁচানোর জন্য আমি কি চেষ্টা করছি। আসলে তাদের ক্ষতি করছেন বা কি করছেন সেটা অনেক ব্যাপার, কিন্তু অত তো তলিয়ে সংখ্যালঘু ভোট ব্যাংক ভাবে না। তারা ভাবে হ্যাঁ সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়রা দারুণ করছেন আমাদের জন্য। তো তাদের বার্তা দেওয়ার একটা চেষ্টা হচ্ছিল। কিন্তু এই বিল যদি পাশ হয়ে যায়, তাহলে হিন্দু ভোট যেটা আছে সেটা কিন্তু কনসলিডেট হবে। এখন মুশকিল হচ্ছে সংখ্যালঘু ভোট কিন্তু ইতিমধ্যেই কনসলিডেট হয়ে গেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বাক্সে চলে গেছে। সেখান থেকে এই বিল আটকানোর চেষ্টা করেছি, এই করেছি ওই করেছি বলে আর ভোট বাড়ানোর জায়গা নেই। কিন্তু ওয়াকফ বিল যদি সত্যি এই নরেন্দ্র মোদী সরকার পাশ করিয়ে দিতে পারে, হিন্দু ভোট কনসলিডেট করবে এবং তার ডেফিনিট এফেক্ট পশ্চিমবঙ্গে পড়বে। এবং শুভেন্দু অধিকারীরা তো বলেই দিয়েছেন যে তাদের টার্গেট হচ্ছে 2026-এ যে ভোট 2024-এ পেয়েছিল সেখান থেকে 5% বাড়ানো এবং 5% হিন্দু ভোট বাড়ানো। সুতরাং এই ওয়াকফ বিল যখন আসবে, যখন দেখা যাবে যে এই ওয়াকফ বোর্ডের নামে আর কোনো হিন্দুর মন্দির কেড়ে নেওয়া যাবে না, তাদের কোনো সম্পত্তি কেড়ে নেওয়া যাবে না, আর কেড়ে নিলেও সেটা নিয়ে কোথাও আবেদন করা যাবে না, এই সব 21শে আইন বিদায় নিয়েছে এবং হিন্দুরা তাদের তাদের জায়গাটা ফেরত পাচ্ছে, তখন কিন্তু হিন্দু ভোট কনসলিডেট করবে। এবং বহু মানুষ যারা 2024-এ তৃণমূলকে ভোট দিয়েছিল হিন্দু, তারা দেখছে যে আজকে বাংলাদেশে কি অবস্থা হচ্ছে, আগামী দিনে কি হতে পারে পশ্চিমবঙ্গে, তারা আতঙ্কিত হচ্ছে। সেই ভোট ব্যাংক স্প্লিট হবে এবং বিজেপির দিকে আসবে। সুতরাং ওয়াকফ বিল যখন চলে গেছে, এটা পাশ হবে, আর পাশ হলে সারে সর্বনাশ হবে এই ঘাসফুল শিবিরের, সেই স্পেকুলেশন কিন্তু উঠতে শুরু করেছে। এরপর শেষ যে খবরটা বলবো সেটা বোধহয় সব থেকে মারাত্মক। সেটা হচ্ছে আজকে মণিপুরে কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গেল। ওই বলেছিলাম না যে দিল্লি ভোটটা মিটলে নভেম্বরে আবার বিহারের ভোট আছে, একটা মাস ছয়েকের সময় পাচ্ছে অমিত শাহ, নরেন্দ্র মোদী অনেক অনেক কড়া ডিসিশন নেবে। দেখুন 8 তারিখ দিল্লির ফলাফল বেরিয়েছে, নিশ্চিত হয়ে গেছে বিজেপি
3 দশক পর ক্ষমতায় আসছে। 9 তারিখেই মণিপুরের যিনি মুখ্যমন্ত্রী আছেন সেই বীরেন সিংকে ডেকে পাঠানো হয়েছিল 15 মিনিটের শর্ট মিটিং, এবং অমিত শাহ পরিষ্কার বললেন তুমি রিজাইন করো ভাই। রিজাইন করার পর তিনি গেলেন রাজ্যপালের হাতে, সেখানে রেজিগনেশন দিলেন। বিজেপির ওই সম্বিত পাত্র তার সঙ্গে গিয়েছিলেন, এবং তারপর পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবে এসব নিয়ে বৈঠক হচ্ছে। কিন্তু এটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট যেটা হলো, বিজেপি জামানায় রাষ্ট্রপতি শাসন জারি হলো। দেখুন, যদি দেখেন যে চরিত্রগতভাবে বিজেপি কিন্তু কখনোই রাষ্ট্রপতি শাসন জারি করতে চায় না। কেননা তাদের একটা বক্তব্য হচ্ছে, বিশেষ করে কংগ্রেসকে যখন অ্যাটাক করতে হয়, যে কংগ্রেস যখনই চেয়েছে তাদের সরকার বিরোধীদের হয়েছে, যখনই অস্বস্তি হয়েছে, জোর করে তারা রাষ্ট্রপতি শাসন জারি করে সেই সরকারটা ছিনিয়ে নিয়েছে, এবং এমার্জেন্সিটা হচ্ছে তাদের সব থেকে বড় জায়গা। সুতরাং পশ্চিমবঙ্গের অনেক মানুষই কিন্তু বারবার বলেছেন পশ্চিমবঙ্গের যে অবস্থা হয়েছে, রাষ্ট্রপতি শাসন কেন জারি হচ্ছে না। কিন্তু তারপরেও বিজেপি সরকার কিন্তু সেটা করেনি, নরেন্দ্র মোদী সরকার কিন্তু সেটা করেনি। সেটার জন্য ভোট বাক্সে তাদের ক্ষতি হয়েছে, কিন্তু তারপরেও করেনি। কিন্তু এই যে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হলো, তার মানে সময় সুযোগ হলে, পরিস্থিতি তৈরি হলে এই বিজেপি সরকারও যে এখন রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য পিছপা হবে না, সেই বার্তাটা ক্লিয়ার হয়ে গেল। অর্থাৎ যে দাবিটা করা হচ্ছে যে ভোটের অন্তত 6 মাস আগে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করো, না হলে পুলিশ এবং প্রশাসনকে যেভাবে নির্লজ্জ দলদাসের মতো ব্যবহার করা হয় এবং ভোটটাকে লুট করা হয়, গণতন্ত্রকে লুট করা হয়, পশ্চিমবঙ্গে কোনোদিন চেঞ্জ হবে না। তাই পশ্চিমবঙ্গের জন্যও কি সেই রাস্তাটা খুলে গেল, যেটা মণিপুর দিয়ে একটা এক্সাম্পল সেট হয়ে গেল? কিছু হলে মণিপুর তখন একটা পয়েন্ট চলে আসবে, একটা গেটওয়ে চলে আসবে, এবং সেই জায়গাটাকে দেখিয়ে বাংলাতেও কি এরকম হতে পারে, হবে কি হবে না ভবিষ্যতের কথা, কিন্তু হওয়ার সম্ভাবনার যে উজ্জ্বল হলো, একটা এক্সাম্পল যে সেট হয়ে রইলো, সেটা আজকে মণিপুরের ঘটনাটা কিন্তু স্পষ্ট করে দিল। এবং সত্যিই বাংলায় যা যা ঘটনা ঘটেছে, এখানকার যদি গণভোট করা হয়, দেখবেন 60% মানুষ রায় দিচ্ছে যে হ্যাঁ, এখানে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত, এবং এই জায়গাটা কিন্তু মমতা প্রশাসনের মাথা ব্যথা যথেষ্ট বাড়াবে। ফলে এক 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 করে যদি সবকটা খবর দেখেন, কোনোটাই কি নবান্নের জন্য স্বস্তি বাড়ালো, নাকি নবান্নের অস্বস্তি বহু গুণ বাড়িয়ে দিল, এবং নবান্নের প্রশাসনটা টিকে আছে একটাই জায়গায়, সেটা হচ্ছে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে মামলা করে, তারিখ পে তারিখের খেল করে। এই বিচারপতিরা এই প্রশাসনের উপর যেভাবে ক্ষুব্ধ হয়েছে, তাতে একটা ছবি স্পষ্ট হয়ে যাচ্ছে যে এদের ওই তারিখ পে তারিখের খেলটা আর খেলতে দেওয়া হবে না। আর যদি তারিখ পে তারিখের খেলটা না হয়, যদি মামলাগুলোর ফয়সালা হয়ে যায়, তাহলে নবান্ন ছেড়ে পালানো ছাড়া কি তার কোনো উপায় থাকবে? প্রশ্নটা কিন্তু জোরদার করে উঠছে। কি বলবেন এই 7টা ঘটনা নিয়ে? সত্যিই কি মমতা প্রশাসনের দুঃসময় শুরু হয়ে গেল, এবং আগামী দিনে এই চাপ বহু গুণ হয়ে এই নবান্ন প্রশাসনের উপর আছড়ে পড়বে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।